So here you can see, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর ভিতর কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বোঝায়। আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে এমন বোঝায়। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো। আমি গল্প করতে অভ্যস্ত। পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। কি বলছে? পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। অর্থাৎ এই তিনটা বাক্য যদি একটু ভালোভাবে দেখেন, অতীতে কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করতো। অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো একটা কাজ কারো করা অভ্যাস আছে, অভ্যাসের ভিতরে আছে। আরেকটা হচ্ছে কোন একটা কাজ কেউ ভবিষ্যতে করতে অভ্যস্ত হয়ে যাবে। এই কথাগুলোকে আপনি যদি ইংলিশে মেনশন করতে চান, এই কথাগুলোকে আপনি যদি ইংলিশে ডেসক্রাইব করতে চান, আপনার ইউজ টু ভার্বের ব্যবহার করতে হবে। ইউজ টু ছাড়া অন্য কোনো ভার্বের ব্যবহার করে আপনি এগুলোকে ইংলিশে বলতে পারবেন না ভালোভাবে। তো এই ইউজ টুটা মূলত তিনটা সেন্স দিয়ে থাকে, অর্থাৎ পাস্ট হ্যাবিট, প্রেজেন্ট হ্যাবিট, অ্যাজ ওয়েল অ্যাজ ফিউচার হ্যাবিট। তো ফার্স্ট অফ অল, হিয়ার ইউ ক্যান সি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনিরা প্রত্যহ কোরআন পড়তো, অর্থাৎ পাস্টে, অতীতে কেউ কোনো কাজ করত। অতীতে কোনো একটা কাজ করা কারো কোনো অভ্যাসের ভিতর ছিল, এইটাকে বলা হয় আমার, এটা যদি আপনি টেন্সের জায়গাটাতে আসেন, এটা অনেকটা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। বাট যেহেতু মডাল ভার্বের সেন্টেন্স, ইউজ টু একটা ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, বাট এটাকে এই মডাল অক্সিলারি ভার্বের ভিতর নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, এদের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ মনিরাটা সাবজেক্ট, ইউজ টুটা মডাল ভার্ব, রিড আমার এই জায়গাটাতে কি মেইন ভার্ব। অর্থাৎ বোঝার চেষ্টা করেন, মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 hours অ্যাট এ স্ট্রেস ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। সো এগুলো হচ্ছে আমাদের ইউজ টু ভার্বের ব্যবহার। এগুলো যদি আপনি নেগেটিভ করেন, এটা দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করি। আপনারা জানেন যে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে গেলে আমাদের ডিডের ব্যবহার করতে হয় অক্সিলারি ভার্ব হিসাবে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ। আর যখন ডিড ব্যবহার করা হয়, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। আবার এটাকে মডাল অক্সিলারি ভার্ব বলছি। সো মডাল ভার্ব ভিতরে আমরা জানি যে মডালের সাথে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হয়, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আই কান্ট স্পিক ইংলিশ, এরকম। সো ইউ ক্যান সে দ্যাট ইউজ নট টু, অথবা ডিডেন্ট ইউজ টু। ডিড বসালে আর ইউজড মানে ইডি থাকবে না, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। অর্থাৎ আমি ধূমপান করতাম না, আপনি দুইটা ওয়েতে এটা বলতে পারবেন। আই ইউজ নট টু স্মোক, অথবা আই ডিডেন্ট ইউজ টু স্মোক। মনি গান শুনতো না। মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, আর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। অর্থাৎ এটা দুইটা ওয়েতে বলা যায়, বাট প্রেজেন্ট গ্রামার অনুযায়ী বা মডার্ন গ্রামার অনুযায়ী ডিডের ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ডিডের ব্যবহার করলে সেটা বেশি পারফেক্ট সেন্টেন্স হয়, স্ট্যান্ডার্ড মানের সেন্টেন্স হয়। ইফ ইউ ইউজ ডিড। তুমি কি নদীতে সাঁতার কাটতে কাটতে পারো না, এটা এরকম হবে, তুমি কি নদীতে সাঁতার কাটতে। ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। তুমি কি নদীতে সাঁতার কাটতে, কি বললাম, ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। নীলু কি সকালে ঘুমাতো। ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং। ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন। ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি।
ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? কি হবে? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? অর্থাৎ ইউজ টু ভার্বের ব্যবহার ছাড়া কিন্তু এটা বলা যাবে না, এটা মনে রাখবেন। আপনি যদি এরকম বলতেন ডিড ইউর ফাদার রিড নিউজ পেপার, এর বাংলা অর্থ এরকম হতো তোমার আব্বা কি খবরের কাগজ পড়েছিলেন। কিন্তু এখানে কি বলছে? পড়তেন, মানে অভ্যাসগত একটা কাজ। কাজটা অতীতে যে হয়ে গেছে এরকম না, হতো। বিষয়টা বোঝেন, অতীতে কোনো একটা কাজ হতো, কেউ কিছু করতো, এরকম বোঝায়। নীলু কি সকালে ঘুমিয়েছিল? তাহলে আপনি বলতে পারেন যে ডিড নীলু স্লিপ এট মর্নিং। কিন্তু বলছে নীলু কি সকালে ঘুমাতো, ঘুমিয়েছিল, এরকম বলছে না। এটা বললে একদম খাঁটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটাকে মডাল ভার্ব কেন বলছে? পার্থক্যটা কি? আমার ইউজ টু ভার্বের ব্যবহার অতীতে কেউ কোনো কাজ করতো। অর্থাৎ ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার, ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং। ইউজ টুটা কেন? অভ্যাসটাকে বোঝানোর জন্য, যে অতীতে কেউ কোনো কাজে অভ্যাস ছিল কিনা, কারো কোনো কাজ। আরেকটা হচ্ছে অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো একটা কাজ কেউ করতে অভ্যস্ত। এই জায়গাটাতে অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়। অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি মানে কি? মানেটা হলো, মনোযোগ দিয়ে একটু বোঝেন, এখানে মেইন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আছে না আমাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, এখানেও সেইটা, শুধুমাত্র ভিতরে ইউজ টুটা অ্যাড করা, আর কিছুই নেই। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। ইউজ টুটা বাদ দেন, আমার কি হবে? হি ইজ রিডিং হোলি কোরআন এভরিডে, অর্থাৎ সে কোরআন পড়ছে। এখন আমি বলছি যে সে কোরআন পড়তে অভ্যস্ত, প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা টেন্স, তার ভিতরে জাস্ট ইউজ টুটাকে এখানে অ্যাড করে দিচ্ছে, আর কিছুই না। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং সং এভরি নাইট। যখন আপনি নেগেটিভ করবেন, এখানে নেগেটিভ করা সহজ, বিকজ আমার মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, এই অ্যাম ইজ আর। তো অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হবে, আর অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হবে। অর্থাৎ এই জায়গাটা একটু বোঝেন। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়, লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির ইজেন্ট ইউজ টু ইটিং রাইস। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। ইন্ট্রোগেটিভে আমার অক্সিলারি ভার্বটা আগে আসবে। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি। তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। দেখেন অনেক প্র্যাকটিক্যাল সেন্টেন্স এগুলো, যেগুলো বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফে হরহামেশা বলে থাকি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে বাংলায় একটা কথা ভাবলেও ইংলিশে বলতে চাইলেও আমরা বলতে পারি না, আমাদের মুখে আসে না, কারণ এগুলো প্র্যাকটিস আমাদের নেই। এই প্রপার প্র্যাকটিসটা করতে হবে। ইউজ টু ভার্বটা খুবই ইউজফুল ভার্ব, অনেক বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে স্পিকিং এর জায়গাটাতে। এরপর দেখেন এই ইউজড এর পরিবর্তে অ্যাকাস্টম টু বা হ্যাবিচুয়েটেড টু ইউজ করা যায়। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমার অতীত থেকে শুরু করে বা বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, জাকির উইল গেট সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 আওয়ার্স আ ডে। এই যে সুন যে শব্দটা দেখছেন,
এটা জাস্ট অ্যাডভার্ব, অ্যাডভার্ব থাকলেও যা না থাকলেও যা, মানে সেন্টেন্সের মিনিং এর পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসানো যায়। তাহলে তুমি খুব তাড়াতাড়ি গোলমালের ভিতর ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের ভিতর বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। সো এইভাবে এই ইউজ টু ভার্বটাকে 3টা পার্ট করে কমপ্লিট করতে হবে। সেটা কি বললাম? মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। আমি চার 3টা সেন্টেন্স আমি একটু কম্পেয়ার করে লিখি, এক একটা আন্ডারে 4টে করে বাক্য আমি লিখবো, নেগেটিভ ইন্টারোগেটিভ সহ। মনোযোগ দিয়ে বোঝেন। মনে করেন আমি বলছি সে অফিসে যেত। হ্যাঁ, তাহলে ইজ হি ইউজ টু গো টু অফিস। হি ইউজ টু গো টু অফিস এভরিডে। সে প্রতিদিন অফিসে যেত। হি ইউজ টু গো টু অফিস এভরিডে। হি ইউজ টু। এটা যখন আপনি নেগেটিভ করবেন ডিডের ব্যবহার করবেন, কথাটা মনে রাখেন। ডিডের ব্যবহার করবেন। হি ডিডেন্ট ইউজ টু, হি ডিডেন্ট ইউজ টু গো টু অফিস। হি ডিডেন্ট ইউজ টু গো টু অফিস, ও এফ এফ আই সি, অফিস এভরিডে। প্রথমটা কি লিখলাম? হি ইউজ টু গো টু অফিস এভরিডে। সে অফিসে যেত, অফিসে যেতে অভ্যস্ত ছিল। হি ডিডেন্ট ইউজ টু গো টু অফিস এভরিডে। এবার ইন্টারোগেটিভটা কি? ডিড হি ইউজ টু গো টু অফিস এভরিডে? অফিস এভরিডে কি লিখলাম? ডিড হি ইউজ টু গো টু অফিস এভরিডে। আরেকটা এরকম লেখা যায়, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে, সেটা হচ্ছে ডিডেন্ট হি ইউজ টু গো টু অফিস। এটা হচ্ছে অতীতে কেউ কিছু করতো। আর অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, অর্থাৎ সে সে চাকরি করতে অভ্যস্ত। তাহলে ইজ হি ইজ ইউজ টু, হি ইজ ইউজ টু হি ইজ ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। অর্থাৎ সে প্রতিদিন অফিসে যেতে অভ্যস্ত। তাহলে এগুলো নেগেটিভ ইন্টারেটিভ, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে এখানে সমস্যা না। হি ইজন্ট ইউজ টু, হি ইজ নট, কি হবে? হি ইজন্ট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। তাহলে কি লিখলাম? দেখেন, হি ইজ ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। সে অফিসে যেতে অভ্যস্ত। হি ইজন্ট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। এই জায়গাটাতে আপনি যদি ইজটাকে আগে নিয়ে চলে আসেন, যে ইজ হি ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। হ্যাঁ, এইভাবে এই কথাটাকে লেখা যায়, ইজ হি ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। আরেকটা লেখা যায়, ইজেন্ট হি ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। সে কি অফিসে যেতে অভ্যস্ত নয়? ইজেন্ট হি ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। সে কি অফিসে যেতে অভ্যস্ত নয়? এই বিষয়গুলো আপনাদেরকে কাভার করতে হবে। এই বিষয়গুলোই আপনাদেরকে মূলত কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এরপরে আরেকটা সেন্টেন্স আছে আমাদের। এটা হচ্ছে অতীত থেকে শুরু করে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। অতীত থেকে শুরু করে, যেমন মনে করেন আপনার একটা ছেলে বা একটা মেয়ে একটা জব পেয়েছে, জবটা আপনাদের বাড়ি থেকে অনেক দূরে। এখন সে করতে চাচ্ছে না। এখন আপনি তাকে বলছেন যে তুই জবটা কর, প্রতিদিন অফিসে যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে। বাসা একটু দূরে তো কি হয়েছে? বা আপনি একটা মাঠে ফুটবল খেলছেন। এখন আপনি বলছেন যে আমি কথাটা বোঝেন।
এটা দিয়ে ওইভাবে হয় না। মনে করেন আমি আরেকটা সেন্টেন্স বলি, আমি ফুটবল খেলতে অভ্যস্ত, অভ্যস্ত হয়ে যাব। অর্থাৎ আমার এটা একটা অ্যাডিকশনের ভিতরে চলে আসে। আমার এই যে একটা বাক্য ছিল, আমি আপনাকে এখানে যদি বলি, আমার খেয়াল আসতেছে না কি একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম। ও, মনে করেন আপনি শহরে থাকেন, এখন আপনি গ্রামে আসছেন, আপনার নদীতে গোসল করা অভ্যাস না। এখন আপনাকে ওই গ্রামের কেউ একজন বলছে যে তুমি নদীতে গোসল করো, গোসল করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে কথাগুলো, কোন একটা কাজে অভ্যাস হয়ে যাবে, এর জন্য আমার এইটার ব্যবহার করতে হয়। এই দেখেন, হি উইল গেট ইউজ টু, উইল গেট ইউজ টু, হি উইল গেট ইউজ টু গোয়িং টু অফিস, হি উইল গেট ইউজ টু গোয়িং টু অফিস। সে অফিসে যেতে অভ্যস্ত হয়ে যাবে। হি উইল গেট ইউজ টু গোয়িং টু অফিস, সে অফিসে যেতে অভ্যস্ত হয়ে যাবে। আবার দেখেন, যখন আপনি নেগেটিভ করবেন, হি ওন্ট, মানে হি উইল নট, হি ওন্ট গেট ইউজ টু, হি ওন্ট গেট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে, হি ওন্ট গেট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। এবার ইন্টারোগেটিভটা কি হবে? জাস্ট উইলটা আমাদের আগে আসবে। উইল হি, উইল হি গেট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে, উইল হি গেট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। আরেকটা আছে উইল নট বা ওন্ট। সো এইভাবে এই ইউজ টু ভার্বের যে ফাংশন গুলো আছে বা যে বিষয়াদিগুলো আছে, এগুলো আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে। ইউজ টু ভার্বটা খুবই ইউজফুল একটা ভার্ব, এটা আমাদের স্পিকিং এর ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন হয়, অনেক বেশি দরকার হয়। এরপর এই জায়গাটাতে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে উডের ব্যবহার। এটার ব্যবহারটা কিভাবে হয়? দেখেন, উড হচ্ছে মূলত একটি মডাল অক্সিলারি ভার্ব। সাধারণত এই ভার্বগুলো মনের বিভিন্ন ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সে কারণে এই ভার্বগুলো বাক্যে বিভিন্ন ভাবে বসালে ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে থাকে। অর্থাৎ এই উড কিন্তু খুবই বৈচিত্র্যময়, ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং এই উড ভার্বটা মূলত ক্রিয়েট করে থাকে আমাদের। এই উড ভার্বটা, যেমন আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ, আমি আগামী মাসে ঢাকা যাচ্ছি। হি উড ফাইন্ড অল ফ্লাওয়ার্স ফ্রম দ্য মার্কেট, তুমি এই বাজার থেকে সমস্ত ফুলগুলো খুঁজে পাবে। ইউ উড গেট অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন, এই লেসনটা থেকে ভালো একটা ক্লিয়ার কনসেপ্ট পাবে। তাহলে এই যে সেন্টেন্স গুলো, এইগুলো আপনাদেরকে বুঝতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে হবে প্র্যাকটিক্যাল জায়গা থেকে। আচ্ছা, এখানে দেখেন, ওই ওই কথাটাই বলছে, ওই আহ উড ভার্বের ব্যবহারটা, যে রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন অ্যান্ড কি কি বলছিলাম যেন, রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন, এগুলো মেনশন করার জন্য ক্যান, কুড এবং উডের ব্যবহার হয়। ক্যান ভার্বটা একটা ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, কুড এবং উড একটা ফর্মাল মিনিং ক্রিয়েট করে। সো, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিবেন। উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, দয়া করে দরজাটি বন্ধ করবেন। উড ইউ প্লিজ গো উইথ মি, উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম, দয়া করে ভলিউমটা কমাবেন। বিষয় হচ্ছে এরকম। হ্যাঁ, তো আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, এই উড লাইক টুর উপরেও ডিটেলস ক্লাস আছে, আমরা দেখব। তো যেটা মেইনলি আমি বলতে চাচ্ছি, এই উডের যে ব্যবহারগুলো বা যে ফাংশন গুলো আছে, এটা আগে ভালোভাবে জানতে হবে যে এটাকে ফ্রেজ এবং ক্লজ দুটোই করা যায়। উড ইউ মাইন্ড প্লাস সিম্পল পাস্ট টেন্স, যেমন উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট, যদি আমি আপনাকে আজ আজ রাতে কল করি, কিছু কি মনে করবেন? উড ইউ মাইন্ড ইফ আই ডু নট কাম উইথ ইউ, যদি আপনার সাথে, যদি তোমার সাথে না আসি তাহলে কি কোনো সমস্যা হবে? উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ, যদি আমি তোমার সঙ্গে পড়ি তাহলে কোনো সমস্যা আছে? এরপর হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব ফোর, যেটা আমি বলছি, আমার ক্লজের ব্যবহার করা যায়, মানে সেন্টেন্সের ব্যবহার করা যায়। আবার এই জায়গাটাতে দেখেন একটু, উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, উড ইউ মাইন্ড অর্থাৎ কিছু না মনে করলে আমাদের সাথে ক্রিকেট খেলবেন। উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম, উড ইউ মাইন্ড ডাইনিং উইথ দেম,
উড ইউ মাইন্ড রিডিং উইথ দেম, অর্থাৎ কিছু মনে না করে তাদের সাথে পড়তে দিবেন, মানে উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন, বিষয়টা হচ্ছে এই ফ্রেজাল ওয়ার্ড। এই উডের আরেকটা যে ব্যবহার সেটা হচ্ছে পাস্ট অফ উইল, উইলের পাস্ট ফর্ম হিসেবে এটার ব্যবহার হয়। এটা সাধারণত ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। যেমন হি said that he would be going for the party, Tina said that she would come late today, Rim said that he would go to Dhaka next month. Repetition of past, এই জায়গাটাতে উডের ব্যবহার হয়, অর্থাৎ অতীতের কোনো অভ্যাসকে ডেসক্রাইব করার জন্য উডের ব্যবহার হয়। অতীতের কথা বলার জন্য মূলত ইউজ টু ভার্বের ব্যবহার বেশি ভালো হয়, কিন্তু যদি অনেকগুলো কথা থাকে তখন প্রথমটা ইউজ টু ইউজ করে বাকিগুলোতে উডের ব্যবহার করলে সেটা বেশি বেটার হয়। যেমন উই ইউজ টু প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলতাম। দেন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, তারপর আমি আমার বন্ধুর বাসায় যেতাম। আই উড ওয়াচ টিভি, আমি টিভি দেখতাম। আফটার দ্যাট আই উড কাম ব্যাক টু হোম, তারপর আমি বাসায় ফিরতাম। অর্থাৎ এই উডের ব্যবহারগুলো জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সে উডের ব্যবহার হয়। ইফ আই ওয়েন্ট হি উড কাম, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ইফ আই ওয়ার ইউ আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরি ডে। হ্যাঁ, এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। তারপর হচ্ছে গিভিং প্রায়োরিটি, কাউকে প্রাধান্য দিতে। মনে করেন আপনার একটা ফ্রেন্ড আছে, আপনি তাকে নিয়ে ঘুরতে যাবেন, এখন তার আম্মুকে গিয়ে বলছেন যে আন্টি ওকে নিয়ে গেলে কি কিছু মনে করবেন, ওকে কি একটু নিয়ে যাব, এই ধরনের কথা আমরা বলি না? তাহলে ইংলিশটা কেমন জানেন? এই যে উড ইট বি ওকে ইফ আই কল ইউ আফটার 10 মিনিটস, মানে এটা কি ঠিক হবে যদি আমি তোমাকে 10 মিনিট পর কল করি? উড ইট বি ফাইন ইফ শি কাম উইথ মি। হ্যাঁ, এটা কি ঠিক হবে যদি সে আমার সাথে আসে, ইফ শি কাম উইথ মি, যদি সে আমার সাথে আসে। তো এইভাবে এই উড ভার্বের ব্যবহার এবং ইউজ টু ভার্বের ব্যবহার, এই দুইটা ব্যবহার আপনারা নিজেরা একটু কমপ্লিট করবেন, একটু পড়বেন, দেখবেন ভালোভাবে এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন। আমি আজকে অনেকটা টায়ার্ড, আমি গতকাল পর্যন্ত আমার বাসায় ছিলাম না, আমি আজকে আর কি ব্যাক করছি এই জায়গায়। তো আগামীকাল থেকে আশা করি ভালোভাবে ক্লাস করতে পারবেন। এবং আমি এসে দেখি আমার এই পিসিতে একটু সমস্যা হয়েছে, আমি আজকের ক্লাসটাও আপনাদের ল্যাপটপে নিয়েছি। তো নেক্সট ক্লাস থেকে আমি পিসিতে ক্লাস নিতে না পারলে, মানে আমার ডেস্কটপে ক্লাস নিতে না পারলে আমি ওটা ভালোভাবে কন্ডাক্ট করতে পারি না। ডিটেলসে যে লিখে দেখাবো, বুঝাবো, আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, উত্তর দিব, আজকে কালকেও আমি ওই ক্যাম্পে থেকে ক্লাসটা নিয়েছি। তো আজকে আমি আহ চলে আসছি, আমি মানে আগামী কাল থেকে ফ্রি থাকবো। আপনাদের তো যে ব্যাচ হচ্ছে 57, 56 যে ব্যাচ আছে ওদের এখন পার্সোনাল সেশন চলছে, ওরা ওয়ান টু ওয়ান আমার সঙ্গে স্পিকিং প্র্যাকটিস করে, ইংরেজি শেখে, প্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করে। ওদের ক্লাস প্রায় শেষ। তো ওরা প্রতিদিন প্র্যাকটিস করতেছে। আই মিন, যার যে প্রবলেম গুলো হচ্ছে, আমি 10 মিনিট 15 মিনিটের সেশন নিয়ে থাকি, সেগুলো আগামীকাল থেকে আমরা আরো ভালোভাবে শুরু করব। তো আপনাদের আগে এই যে বিষয়গুলো দেখাচ্ছি, এই বিষয়গুলো একটু কভার করে আসতে হবে। এগুলো কভার না করতে পারলে, মানে এই যে ইউজ টু ভার্ব বা উড ভার্ব, আপনারা এগুলো কভার করতে না পারলে কখনো ভালো করা যাবে না আমাদের মেইন জায়গাটাতে গিয়ে। এটা হচ্ছে মেইন বিষয়। এখানে যেমন দেখেন সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। সেগুলো কি? এম টু, ইস টু, আর টু, এগুলো ফ্রেজাল ভার্ব। এম ইজ আর, এটা কি? এটা কিন্তু একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, তাই না? এখন সেমি মডেল কেন বলা হচ্ছে? এটাকে দেখতে অর্ধেকটা মডেলের মতো, এই জন্য এটাকে বলছে সেমি মডেল। মানে চেহারাটা প্রাইমারি অক্সিলারি ভার্বের মতো, কাজ করে আবার মডেল অক্সিলারি ভার্বের মতো। মানে মডেল ভার্বের পরে যেমন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এই জায়গাটা সেটা হয়। তো ডেফিনেশনটা কেমন? সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু, ইস টু এবং আর টু এর ব্যবহার হয়।
অর্থাৎ কাউকে কিছু করতে হয়, করতে হয় বলতে কোনো একটা কাজ কারো করা না লাগলেও, মানে করার ইচ্ছা না থাকলেও করা লাগে বা করতে হয় জোর জবরদস্তির সঙ্গে। এই জায়গাটাতে এই M2:R2 এর স্ট্রাকচারটা অনেক বেশি পারফেক্ট। যেমন মুক্তাকে কোথাও রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। মনে করেন আপনার একটা মেয়ে আছে, আপনি বিয়ে দিয়েছেন অনেক দূরে। এখন সে কথা বলে যে আমি প্রতিদিন রান্না করি, এই কাজ করি। এখন এই কথাগুলো আপনি আপনার প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করছেন যে আমার মেয়েটাকে ওখানে বিয়ে দিয়েছি, ওর প্রতিদিন রান্না করা লাগে, প্রতিদিন রান্না করতে হয়। তাহলে কাউকে কোনো কাজ রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্বের সাথে, ডিউটি কর্তব্যের সাথে যখন দেওয়া হয়, এই জায়গাটা আমার এই M2:R2+V1, কাউকে কিছু করতে হয়। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্ট আর টু স্টাডি মাস, ছাত্রদের অধ্যয়ন করতে হয়। এগুলো যদি আপনি নেগেটিভ করেন, জাস্ট এই এম ইজ আর নট বসালেই হবে। যেমন তাদের স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস টুডে। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। তো এই M2:R2, was to am is are was are supposed to going to, এই বিষয়গুলো আমি আপনাদেরকে নেক্সটে দেখাবো। তো আপনাদের আমি আহ আগের ক্লাসে আমি বাইরে ছিলাম, আমি একদম প্রত্যন্ত জায়গায় ওদের ওই ক্যাম্পে গিয়েছিলাম, আর্মি ক্যাম্পে। তো আহ আগের ক্লাসের রেকর্ডটা আমি পাঠিয়ে দিব। আর এই যে ক্লাসটা, পরপর দুটো ক্লাস নিলাম কিন্তু, এই যে ক্লাসটা এইটা দিলে, আর যেগুলো মডেল ভার্ব আছে আমি দেখাবো, বাট আমি যদি পিডিএফ ফাইলটা একবারে পাঠিয়ে দেই, আপনারা পড়লেই বুঝতে পারবেন জিনিসটা কঠিন কিছু না, খুব সহজ। তো নিজেরা একটু করার চেষ্টা করবেন। আর নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের সঙ্গে কমিউনিকেট করব, কথা বলবো। আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাস থেকে ধীরে ধীরে আমি এই জায়গাগুলো একটু সলভ করি, আমার এখানে একটু প্রবলেম হয়েছে, সলভ করে নেক্সট ক্লাস থেকে আমি কথা বলবো, এবং আমরা ধীরে ধীরে স্পিকিং এর ভিতরে মুভ করব। ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, উইদাউট স্পিকিং ইউ ওন্ট বি, আই মিন, able to show you as a perfect person. So you have to try it for speaking, and you should remember always that for speaking English fluently, the first and foremost thing is practice. You know that practice makes a man perfect. So without practicing English, you won't be able to fluent and expert in English. How can you practice it? I mentioned many things with you about this. Uh, I will show you some practical paragraph, and you have to read it. You have to analyze this, that kinds of paragraph. After that, you have to give a presentation. You have to take own thought from your own mind and describe it. If you have some mistake, I will recover you. And in this way, you have to speak. But before speaking session, you should know about the structure of modal verb, semi-modal auxiliary verb, as well as passive voice. Okay, so I will show you all that things. You don't need to worry about that. If you maintain my class, if you if you attend in my class regularly by maintaining regularity, I hope you will be expert and fluent in English within very short time. তো ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে। আমি রেকর্ড এবং এই পিডিএফ ফাইলগুলো